আমি আপনাকে সাহায্য করতে চাই। নিদ্র বেশ ভারী কণ্ঠে বলল। অদ্রি অবজ্ঞার স্বরে বলল, আমাকে? জি আপনাকে। ইখলাস সাহেবের, অদ্রির মৃত স্বামী, সেই বন্ধুর নাম, ঠিকানা অনেক কষ্টে অদ্রির কাছ থেকে পাওয়া গেছে। নিদ্র রাত 2টা পর্যন্ত পরিকল্পনা করেছে কিভাবে কি করা যায়। অদ্রি তার স্বামীকে এতটাই বিশ্বাস করেন যে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তার তিনির কুকর্ম বিশ্বাস করতে চাইবে না। প্রত্যক্ষ প্রমাণ হলেও খুব জোরালো প্রমাণ হতে হবে। তা না হলে বিষয়টা ভিন্ন দিকে মোড় নিবে। এমনিতেই সন্ধ্যার কথা কাটাকাটিতে অদ্রি বেশ বিরক্ত হয়েছেন তার প্রতি। ইখলাস সাহেবের বন্ধুর নামটা শুনলে মনে হয় মানুষটা খুবই ভালো। অবশ্য ইখলাস নামটাও তো সেরকমই, কিন্তু যতটুকু তথ্য জোগাড় হয়েছে তাতে তাকে ভালো মানুষ বলা চলে না। মানুষের কত রূপ হতে পারে সেটা চিন্তার অতীত। আর হিসাবের এই খাতাটা অদ্রিকেই দিয়ে যেতে হবে, নিদ্র ভেবে রেখেছে। মেয়েটাকে সাহায্য করতে পারলে শান্তি পাওয়া যাবে। নিদ্র ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেল। স্বপ্নহীন ঘুম ভাঙল অদ্রির ডাকে। বিছানা থেকে লাফিয়ে উঠে নিজেকে সামলে নিল। তারপর বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্রগুলো তার লাগেজে রেখে দিল। চোখ মুছতে মুছতে দরজা খুলে দিল। অদ্রির চোখ এখনো লাল, তবে গতদিনের তুলনায় কিছুটা কম। অদ্রি খাবারের ট্রে নিয়ে ছোট্ট টেবিলের উপর রেখে আবার চলে গেল। নিদ্র চাচ্ছিল অদ্রি তার সাথে কিছুক্ষণ গল্প করুক। কেন যেন তার সাথে গল্প করতে নিদ্রের খুব ভালো লাগে। কেন ভালো লাগে সেটা নিদ্রের জানা নেই, আর জানার ইচ্ছেও নেই। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই কথা বলতে ভালো লাগে। অদ্রি নিদ্রের সেই কিছু মানুষের একজন। নিদ্র তাকে ডাকলেও হয়তোবা অদ্রি আসত, আবার নাও আসতে পারে। না আসার কারণ অনেক আছে। তার তিনিকে নিয়ে যে নিদ্র অপ্রীতিকর কথা বলেছে, অপ্রীতিকর হলেও বাস্তব, অতি বাস্তব। কিছু মানুষ থাকবেই যারা সহজে বাস্তবতাকে মেনে নিতে চায় না বা অন্ধ, বধিরের মতো বসে থাকে। এদেরকে বোঝানোর জন্য চোখ টেনে খুলতে হয় আর কানের টিম্পেনিক পর্দায় বৃহৎ কম্পনের সৃষ্টি করতে হয়। অদ্রির জন্য তাকে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দাঁত ব্রাশ করার পর নিদ্র কিছুটা শান্তি ফিরে পেল। দাঁতে মনে হচ্ছিল মন খানিক ময়লা জমেছিল। প্রতিদিন ব্রাশ না করার অভ্যেস তার নেই। তারপরও সেই নিমপাতা খাবার পর থেকেই মনে হচ্ছিল তার। শান্তভাবে নাস্তা খাবার পর তাড়াতাড়ি বাসার পোশাক ছেড়ে খুবই মার্জিত পোশাক পরল। এমন ভদ্র ব্যবহার করতে হবে যাতে সুফি সাহেব মুগ্ধ হয়ে যান। ইখলাস সাহেব আর সুফি সাহেব নামে প্রচুর মিল আছে। অদ্র যেভাবে বলেছে তাতে নিদ্রের কিছু বিষয়ে স্পষ্ট ধারণা হয়েছে সুফি সাহেবের ব্যাপারে। অদ্রির তিনির একমাত্র বিশ্বস্ত বন্ধু আর ব্যবসার পার্টনার। খুবই খোলামেলা মনের মানুষ। প্রচুর কথা বলেন আর বিয়ে বিদ্বেষী। বাগানপ্রিয় মানুষ। নিদ্র তার প্রয়োজনীয় জিনিস ছোট্ট কাঁধ ব্যাগে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ল। চোর যেভাবে চুরি করার পর বাসা থেকে বের হয়ে আসে, নিদ্র ঠিক সেভাবেই বের হল। সে কোনো চুরি করেনি, কিন্তু যাওয়ার পথে অদ্রি বা লিলি কেউ থাকলে ঝামেলা হতে পারে, আবার নাও হতে পারে। অদ্রির ঠিকানা অনুযায়ী তাকে অন্ততপক্ষে 3 ঘন্টার জার্নি করতে হবে। তারপর পায়ে হেঁটে 30 মিনিটের পথ, আর কপাল ভালো থাকলে ভ্যানগাড়ি পেয়েও যেতে পারে। কারেক্ট 330 মিনিট পর নিদ্র তার গন্তব্যস্থানে পৌঁছাল। বিশাল উঁচু গেটের সাথে নিচু পাঁচিল। খুবই উদ্ভট আর হাস্যকর।
এত উঁচু গেট প্রথমে কেউ দেখলে ভাববে বাইরের লোকজন থেকে ভেতরকে সম্পূর্ণ আলাদা করতে চাচ্ছেন বাড়ির মালিক। কিন্তু পাঁচিলের দিকে তাকালে উল্টো চিন্তা মাথায় আসবে। বাড়ির মালিক চাচ্ছেন আপনি বাড়িতে ঢুকে খুব আনন্দের সহিত ঘুরতে পারেন। গেটের পাশে কলিং বেলে কয়েকবার বাজানোর পরও কেউই গেট খুলল না। নিদ্র আবারও কলিং বেলে চাপ দিল। প্রায় সাথে সাথে 3035 বছরের একজন সুঠাম দেহের পুরুষ একরাশ বিরক্তি নিয়ে গেট খুলে ভ্রু কুঞ্চিত করে বলল, কে ভাই আপনি? এতবার কেউ কলিং বেল বাজায়? নিদ্র বলল, আমি ভাবলাম কেউ হয়তোবা শুনছে না তাই। বলেন কি ভাই? এই বিখ্যাত বেল বাজবে না জোরে? আমার ইলেকট্রন মানে আমার স্ত্রী পুরো 1 মাস ধরে প্রায় 500টা দোকানের 12টা বাজিয়ে এটাকে কিনেছে। এটাতে শব্দ না হয়ে কই যাবে বলেন ভাই? নিদ্র 60% শিওর ইনি সুফি সাহেব, কিন্তু উনি তো বিয়ে বিদ্বেষী। তাহলে স্ত্রীর কথা বলেছেন কেন? লোকটি আবারও বলল, আপনি কে? একজন অপরিচিতদের সাথে এভাবে বেশিক্ষণ কথা বলা ঠিক না। দেখা গেল আপনি আমাকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে আমার বাগানের গাছ চুরি করলেন। তখন কি হবে? নিদ্র খুব কষ্টে হাসি চাপিয়ে রাখল, কিন্তু সে শেষ পর্যন্ত হেসেই ফেলল। লোকটি ভ্রু আরও বেশি কুঞ্চিত করে বললেন, হাসেন কেন মিয়া? নিদ্র 90% শিওর যে ইনি সুফি সাহেব। 10% তো বাকিই রয়ে গেল। নিদ্র বিনয়ী স্বরে বলল, আমি সুফি সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। লোকটি মৃদু হেসে বললেন, আমিই আপনার কাঙ্ক্ষিত সুফি সাহেব। বলুন কি বলবেন? আমি আসলে অদ্রির বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। সুফি সাহেবের হাস্যোজ্জ্বল মুখ গভীর বিষাদে ছেয়ে গেল। আপনি বাড়ির মধ্যে আসুন, সুফি সাহেব নিদ্রকে বললেন। ড্রয়িং রুমে ছোট্ট সোফার উপর নিদ্র বসে আছে। বাড়িটাই কেমন যেন গুমোট ভাব আছে। নিদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার সামনে টিভিতে ইন্ডিয়ান একটা গানের চ্যানেল খোলা, আর তাতে বাম ডিগি ডিগি বাম গান চলছে। নিদ্র ভাবছে হুট করে কেউ চলে আসলে এই গান চলা অবস্থায়, তাহলে খুব লজ্জায় তাকে পড়তে হবে। এই গানের মিনিংটা খুব খারাপ লাগে নিদ্রের কাছে। পৃষ্ঠদেশ নিয়ে এভাবে কেউ গান লিখে? আর তাতে যে নাচ দিচ্ছে তাতেও স্পষ্টভাবে ওই অঙ্গ দেখিয়ে দেয়া হচ্ছে বারবার। কি অরুচিকর গান! সুফি সাহেব চলে আসলে যাও, কম লজ্জা পাওয়া যাবে। ওনার স্ত্রী আসলে খুবই লজ্জাকর পরিস্থিতি। তার কপাল ঘামে ভিজে যাচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। সুফি সাহেব সেই যে তাকে এখানে বসিয়ে রেখে গেছেন, আর খোঁজ নেই। বাচ্চার কান্নার আওয়াজ বেড়ে যাচ্ছেই। নিদ্রের মাথা ব্যথা শুরু হয়ে গেল। 2526 বছরের একজন নারী এক গ্লাস লেবুর শরবত নিদ্রের সামনের টিটেবিলে রেখে বললেন, কিছু মনে করবেন না। উনি একটু কুটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। উনি এখনই আসবেন। আপনি শরবত খান। আমার শরবত এই বাংলাদেশে শ্রেষ্ঠ। লাস্টের কথাটা বলে সেই নারী মুখ টিপে হাসলেন। নিদ্র এরকম কুচকুচে কালো নারীকে এত সুন্দর করে কখনো হাসতে দেখেনি। মুখ টিপে হাসার কারণে তার 2 গালে টোল পড়েছে। কি সুন্দর হাসি! এরকম সুন্দর হাসির মেয়েকে যে কেউ বিয়ে করতে চাইবে। কালো গায়ের রঙকে ছাপিয়ে গেছে এই হাসি। রমণী চলে গেলেন। নিদ্র নিজেকে শাসন করল। এভাবে হুট করে কারো মায় পড়তে নেই। শরবতের গ্লাসে চুমুক দিয়ে লাস্টের কথার সত্যতা বুঝতে পারল। মৌরি ইচ্ছে করেই মুখ টিপে হেসেছে।
অজানা কাউকে এভাবে চমকে দিতে তার ভালো লাগে। সে জানে তার হাসির তুলনা কখনোই হয় না। আর শরবতের তো কথাই নেই। ছেলেটা চমকে যাবার পর বেশ বোকাসোকা লাগছিল। চোখ দুটো বড় বড় করে হাঁ করে তাকিয়েছিল। ছেলেটা অবশ্য খুবই সুন্দর। কি সুন্দর তার চুলের রং! অবশ্য বয়সে তার অনেক ছোট। তবে এরকম চিন্তা করতে করতে মৌরি আবারও মুখ টিপে হাসল। ছেলেটাকে আবারও চমকে দিতে হবে। নিদ্রের চোখের সামনে এখনো সেই হাসি ভেসে ভেসে উঠছে। মাথা ব্যথাটা আর এখন নেই। মেয়েটা সুফি সাহেবের স্ত্রী তো নয়। হলেও বাকি নিদ্রের তাতে কিছুই যায় আসে না। নিদ্র নিজেই অবাক হচ্ছে এত কিছু কেন ভাবছে সে। সুফি সাহেব বাচ্চা কোলে নিয়ে নিদ্রের পাশের সোফায় বসলেন। তারপর ফিসফিস করে বললেন, শুনো ভাই, আমার বাসায় ওসব ব্যাপারে কথা বলা যাবে না। আমার ইলেকট্রন কিছুই জানে না। আমি তাকে জানাইনি। নিদ্র ধীরে ধীরে বলল, আমার খুব দরকার ছিল যে আমরা বাইরে ঘুরতে যাওয়ার নাম করে বের হব। তখন না হয়। সুফি সাহেবের কোলের বাচ্চাটা চিৎকার করে কাঁদতে শুরু করল। সুফি সাহেব বেশ জোরে বললেন, এই কুটির মা, নিয়ে যাও কুটিরে। ফর্সা মতন একজন নারী মাথার ঘোমটা ঠিক করতে করতে এসে বাচ্চাকে নিয়ে গেলেন। নিদ্র বুঝতে পারল, ইনি সুফির সাহেবের স্ত্রী। তাহলে সেই কৃষ্ণ নারী কে? সুফি সাহেব ফিসফিস করে বললেন, আমার শালীর হাতের শরবত খেয়েছেন। দারুণ না? নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করল। সুফি সাহেব হেসে বললেন, আমার শালীর হাসিও দেখেছেন তাই না? হ্যাঁ। সে হাসিতে অনন্যা। নিদ্র বলল, আমার বাসায় যাওয়া দরকার। রাত হয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। সুফি সাহেব উচ্ছ্বসিত হয়ে বললেন, আপনি কি ভেবেছেন একদিনেই আপনাকে আমরা ছেড়ে দিব? বাসায় মেহমান এসেছে আর তাকে আদর যত্ন করব না? তা কি হয়? না মানে আমার যেতেই হবে। আরে মিয়া থামেন। আগে খেয়ে দিয়ে স্বাস্থ্য ভালো করুন। তারপর আর আপনার যা জানার দরকার আমি ডিটেইল বলবো যদি এখানে আমাদের ইচ্ছামতো থাকেন। আর না থাকলে একটা শব্দও শুনতে পারবেন না। অজ্ঞতা নিদ্রকে রাজি হতে হল। সুফি সাহেব বললেন, একটু বসেন, আপনার জন্য যে ঘরটা খোলা হয়েছে ওটা পরিষ্কার করা হচ্ছে। কথাটা বলে সুফি সাহেব চলে গেলেন। নিদ্র কোথায় ফেসে গেছে, কি হবে, কিভাবে বের হবে বুঝতে পারছে না। ওদিকে অদ্রি রাতের খাবার রান্না করে অপেক্ষায় থাকবেন। বেচারি দেখা গেল না খেয়েই। নিদ্র তার মনকে বলল সে আমার জন্য না খেয়ে কেন থাকবে? এসব কি এলোমেলো চিন্তা তার মাথায় ঘুরছে। টিভিতে এখন অন্য একটা গান হচ্ছে, সেটা বিংশ শতাব্দীর গান। কিন্তু এটাকে রিমেক করে আবারও বের করা হয়েছে। নায়িকা ভিন্ন, নায়ক ভিন্ন, প্রায় সবই ভিন্ন। নিদ্র গানে মনোযোগ আনার চেষ্টা করছিল তখন মৌরি এসে বলল, গান শুনতে ভালো লাগছে না বুঝি? নিদ্র কিছু বলবে আর তখন মৌরি বলল, আপনার ঘর পরিষ্কার হয়ে গেছে। চলুন আমার সাথে দেখিয়ে দিয়ে আসি। মৌরির পিছু পিছু নিদ্র এগোল। বেশ গোছানো একটা ঘর। একটা বেড, ছোট্ট টেবিলে বই ভরা, সাথে চেয়ার।
একটা ওয়ার্ড্রোব আর বিশাল জানালার সাথে ইজি চেয়ার রাখা। ইজি চেয়ারে বসেই জানালা দিয়ে বাইরের সবকিছু দেখা যাবে। কিছু মুহূর্ত এর জন্য নিদ্রের এমন একটা ঘর পেয়ে ভালো লাগতে শুরু করল। কিন্তু পরক্ষণেই মৌরির কথায় তার ভালো লাগাটা কমল। ওয়ার্ড্রোবে সম্পূর্ণ নতুন জামা কাপড় আছে। আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। আর একটু গোসল করেন। এত ফর্সা মানুষটাকে কেমন কালো কালো লাগছে। নিদ্র বোকা বনে গেল। এ কিরকম কথা মেয়ের? মৌরি দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। তার ইচ্ছে করছিল পিছন ফিরে তাকাতে, কিন্তু সে তাকাল না। ছেলেটা আরেকটু বোকা হোক না, তাকে বোকা অবস্থায় বেশি ভালো লাগে। অদ্রি নিদ্রের ঘর সুন্দর করে গুছিয়ে একগোছা সাদা গোলাপ ফুলদানিতে রেখে দিল। ফুলগুলো সে নিজ হাতে রুমন মালির বাগান থেকে। ফুলের বোটা থেকে এখনো কষ পড়ছে। নিদ্রের মনে হয় সাদা রঙের গোলাপ খুব পছন্দ। অদ্রির আজকে খুব ভালো লাগছিল। গতকাল রাতে নিমপাতা ভর্তা খাইয়েছে ভেবে আনমনে হেসে ফেলল অদ্রি। বেচারা তাও খেয়েছে। আজকে তার পছন্দের বিরিয়ানি রান্না করব। অদ্রি মনে মনে ঠিক করে নিল। খুব খুশি হবে মানুষটা। অদ্রি এখন কি করছে? আমার জন্য অপেক্ষা। আমার জন্য কি কি রান্না করেছে? হিমশীতল পানি শরীরে লেগে নিদ্র কেঁপে উঠল। তার ভাবনাগুলো ভাবনায় রয়ে গেল। পানিতে কেউ বরফ মিশিয়েছে কিনা কে জানে। বাধ্য হয়ে তাকে গোসল করেই বের হতে হল। জানালার দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে নিদ্র ভাবছে, অদ্রি এভাবে উদাসীনভাবে তাকিয়ে কি দেখে? আমার চোখে দেখতে পারছি না, কিন্তু অদ্রির চোখে হাজার হাজার মৃত স্বপ্নের পাল দেখে। মৃত স্বপ্নগুলো তাকে খুব কষ্ট দেয়। যদি আমি সেই কষ্টগুলোকে অনুভব করতে পারতাম, কষ্টগুলোকে তার খাঁচা থেকে বের করে দিতে পারতাম। খাঁচার দুয়ার খোলার চেষ্টায় সে এখন এই ফাঁদে পড়েছে। কি হবে কে জানে। এই কৃষ্ণ মেয়েটি তাকে বেশ জ্বালাবে। মেয়েটার কিছু একটা ক্ষমতা আছে, মানে কাছাকাছি থাকলে নিজেকে অসহায় মনে হয়। মনে হয় সময় থমকে যাচ্ছে। ক্ষমতা টমতা না, অন্য কিছু। এই কৃষ্ণ সুন্দরী থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অদ্রির হাতের বিরিয়ানি তো তৃপ্তি নিয়ে খেতে হবে। তবে নিমপাতা ভর্তাটা কখনোই ভুলতে পারব না। আর বৃষ্টির সেই রাত। পাগল একটা মেয়ে। যখন হুট করে জড়িয়ে ধরলাম, হার্টবিট এত দ্রুত বাড়তে শুরু করলো অদ্রির। মনে হচ্ছিল কেউ ঢোল পেটাচ্ছে। অদ্রির উষ্ণ দেহের আবরণে শীতলতা কিছুটা কমেছিল। আর একটু দেরি হলে হয়তোবা তার স্ট্রোকই হয়ে যেত। অদ্রির প্রত্যেকটা স্পর্শ তার অনুভবে রয়ে গেছে। মৌরি ধোয়া ওঠা এক কাপ চা এনে নিদ্রের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বলল, আকাশ দেখছেন? নিদ্র কোনোরকম পিছনে না তাকিয়ে বলল, তাছাড়া আর কিছুই তো দেখছি না। দেখার অনেক কিছুই আছে। আসলে আপনার চোখ খুঁজে পাচ্ছে না। হতে পারে। মৌরি ধীর পায়ে নিদ্রের সামনে এসে দাঁড়িয়ে বলল, রান্না হতে হতে অনেক দেরি। আপাতত ক্ষুধা নিবারণ করা প্রয়োজন। চা খেলে ক্ষুধা কম লাগবে। এখন আমি চা পান করব না। ধন্যবাদ আপনাকে। মৌরি ভেঙচি কেটে বলল, পান করবে না? খেতেই হবে,
এত কষ্ট করে চা বানিয়েছি কি ফেলে দেবার জন্য নাকি? আপনি ফেলবেন কেন? অন্য কেউ পান করলেই হয়। আপনার জন্য বানানো চা অন্য কেউই খাবে না, আপনাকেই খেতে হবে। দেখুন, আমি এখানে থাকতে আসিনি, আমি আমন্ত্রণ পেয়েও আসিনি। আমি একটা জরুরি কাজে এসেছি, কাজ শেষ হলেই চলে যাব। নিদ্রের রাগে গা কাঁপছে, তার ইচ্ছে করছে চায়ের কাপ ফেলে দিতে, কিন্তু ইচ্ছেটাকে সবসময় পূরণ করা যায় না, অন্ততপক্ষে সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে। মৌরি মুচকি হেসে চায়ের কাপ বিছানার উপর রেখে চলে গেল। সুফি সাহেব ছাড়া আর কোনো অপশন তার ছিল না। বাধ্য হয়ে এই ফাঁদে পা দেয়া। অদ্রির মোবাইল নাম্বারটাও নেই। এতদিন ওই বাসায় আছি কিন্তু মোবাইল নাম্বারটা নেয়া হয়নি। রশিদ চাচাকে বললে উনি কিছু একটা করতে পারেন। মৃদু চায়ের কাপের চা জানালা দিয়ে ফেলে দিল। তারপর চেয়ারে বসে রশিদ সাহেবের নাম্বারে কল দিল। রিং বেজেই যাচ্ছে কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। সেদিনকার পর তিনি খুব বেশি ভয় পেয়ে গেছেন। নাকি অসুস্থ হয়ে আছেন? 8 বার রিং বাজার পরও যখন ফোন রিসিভ হলো না তখন নিদ্র ফোন বিছানার উপর রেখে দিল। খোলা আকাশের দিকে তাকিয়ে তার মুক্তির স্বাদ নেবার ইচ্ছা জাগল। সে কি করবে বুঝতে পারছে না। অদ্রি তার ওয়ার্ড্রবের সব জামাকাপড় বের করে দেখছিল রঙিন কোনো থ্রি-পিস আছে কিনা। আজকাল তার সাদা রংটা বেশ অসহ্যকর লাগে। অনুশোচনা বোধটা আর আগের মতন তীব্র নেই। ভেতরটা তার তীব্র দহনে পুড়ে ছাই হয়ে আছে। লিলি বলল, আপা আপনার তো সাদা ছাড়া কোনো রঙের জামাই নেই। অদ্রি হতাশ সুরে বলল, তাই তো, আমি না বানালে আসবে কোথা থেকে? আপা, 30 মিনিটের পথ পার হলেই নিউ মার্কেট আছে। চলেন যাই, অনেক দিন নিউ মার্কেট যাওয়া হয় না। অদ্রি এর আগেও নিউ মার্কেট ঘুরে এসেছে, তবে নিতান্ত প্রয়োজন ছিল বলে। বাসায় তার এমন কেউ নেই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাকে সাহায্য করবে। তাকেই বাধ্য হয়ে বাসার বাইরে বের হতে হয়। সাদা রং না হোক হালকা গোলাপি বা বাসন্তী রং বা হালকা নীল রঙের পোশাক পরিধান করা যাবে। ইসলামে এত কঠোরতা নেই বিধবাদের নিয়ে। বিধবা এই মাত্র 22 বছরে সে একজন বিধবা। 20 বছর বয়সেই তাকে বিধবা নামক শিকলে পা বাঁধতে হয়েছে। পায়ে সেই শিকলের দাগ গাঢ়ভাবে লেগে আছে। অদ্রি ছাড়া কেউই তা দেখতে পায় না। রাত 10 দিকে সুফি সাহেব নিদ্রকে ছাদে ডেকে নিয়ে গেলেন। ছাদে পার্টি বিছিয়ে দেয়া হয়েছে। দুটো বালিশ, খাবার, পানি, পান, সিগারেট, চায়ের ফ্লাক্স, টোস্ট, বিস্কুট সবকিছু সুন্দরভাবে সাজানো। পার্টিতে বসে সুফি সাহেব বললেন, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছিলাম না, তাছাড়া উপায়ও নেই। সবাই এখন ঘুম, আমি শান্তিতে যা জানতে চাইবেন বলবো। নিদ্র বালিশ কোলে নিয়ে খুব ক্ষীণস্বরে বলল, না না, আমার আবার কিসের কষ্ট? ভালো আছি তো। দুপুরের খাবার বিকালে টেবিলে খাবার সময় সেই কৃষ্ণ সুন্দরী তাকে কম হেনস্থা করেনি। হহুত জ্বালিয়েছে। চা ফেলে দিয়েছি বুঝতে পেরে তো আরও বেশি রকম করেছে। এর থেকে অদ্রির নিমপাতা ভর্তাও অনেক ভালো। অন্ততপক্ষে শান্তিতে খেতে পারা যায়।
সুফি সাহেব কিছুক্ষণ কেশে গলা পরিষ্কার করে বললেন, আমার শালি আপনাকে খুব জ্বালাতন করছে, আমি বুঝতে পারছি। আসলে আপনি অনেক সুন্দর আর সাদামাটা মানুষ তো, তাই আর কি। তার যাই হোক, কিছু মনে করবেন না। সিগারেট হাতে নিয়ে নিদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, লাগবে? নিদ্র বলল, না, আমার এসবের অভ্যেস নেই। আমার আবার দারুণ অভ্যেস। আমি এখন অনেকগুলো খাবো। 23 প্যাকেটও হতে পারে। আপনাকে কষ্ট করে সহ্য করতে হবে। না না, সমস্যা নেই। চা খাবেন? আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি তার সঠিক উত্তর দিবেন। কোনো কিছু গোপন করবেন না। আচ্ছা করুন। না থাক, আমি আদি অন্ত বলি, তার মধ্যে থেকে আপনার উত্তর খুঁজে নিবেন। ওই প্রশ্ন আমার সহ্য হয় না। আচ্ছা বলুন, ইখলাস সাহেব আমার বন্ধু ছিলেন না? তিনি আমার থেকে প্রায় 10 বছরের বড়। আমার বাবার সাথে তার পার্টনারশিপ ছিল। বাবা মারা যাওয়ার ঠিক আগে আমাকে বলে গেলেন, যেমনই হোক পার্টনারশিপটা ভেঙে ফেলতে, মানে আলাদা হতে। আমি তখন ব্যাপারটা গুরুত্ব দেইনি। মৃত্যু শয্যায় কি নাকি বলতেছে, মাথা ঠিক আছে নাকি? নিদ্র বলল, কেন বলেছিল? ব্যাপারটা জেনেছিলেন? আবার জিগায়, চোখের সামনে দেখেছি। ঠান্ডা মাথার শয়তান যদি না দেখে থাকেন তাহলে ওনাকে দেখলেই দেখা হয়ে যেত। আর গুণাগুণ জানা না থাকলে ওনার গুণাগুণ জানলেই যথেষ্ট। নিদ্র খুব সাবধানে তার মোবাইলের রেকর্ডিং সিস্টেম অন করল। হিউজ পরিমাণ জায়গা আছে। সারা রাত ধরে বললেও জায়গা ফুল হবে না। সুফি সাহেব সিগারেটের ধোঁয়া অন্যদিকে ছেড়ে দিয়ে বললেন, শুনুন, একবার আমি অফিসে গিয়েছি জরুরি কাজে। ওনার রুমে যদি ঢুকতে পারি, পুরো রুম ধোঁয়ায় পরিপূর্ণ, আর ধোঁয়া দিয়ে চকলেটের ঘ্রাণ। বুঝতেই পারছেন, ইয়াবা মানে বাবা সেবন করছেন। আমার সিগারেটের নেশা আছে, তাছাড়া আর কোনো ধরনের কোনো নেশা নেই। নিদ্র বলল, অদ্রিত তেমন কিছুই বলেনি। সুফি সাহেব হেসে বললেন, উনি কখনোই অদ্রির সামনে বা বাসায় নেশা করতেন না। আর বিয়ে তো করেছিলেন অল্প বয়সী মেয়েকে। সেই মেয়ের সামনে ভদ্র সেজে বসে থাকতেন। অল্প বয়সী মেয়েরা আবেগ দ্বারা চালিত হয়। এদের পর্যবেক্ষণ ক্ষমতা কম থাকে। অদ্রিও ঠিক তেমনই ছিল। বুঝেন, ৪৫ বছরের লোক ১৮-১৯ বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। বাপের বয়সী জামাই, বুঝছেন? নিদ্র সুফি সাহেবের প্রত্যেকটা কথায় শুধু অবাক হচ্ছে। মানুষের তো একটা সাধারণ জ্ঞান তো থাকে। এরকম মেয়ের বয়সী মেয়েকে? থাক, এসব কোনো কথা না। আমাদের ধর্ম পাত্র পাত্রীর বয়স নিয়ে এরকম কিছু বাধা দেয়নি। মানুষ ভালো হলে যে কোনো বয়সের জীবনসঙ্গীর সাথে জীবন কাটানো যায়। সুফি সাহেব সিগারেট ফেলে দিয়ে বালিশে হেলান দিয়ে বলতে শুরু করলেন, প্রায় ২ মাস হয়েছে আমি ব্যবসার সাথে সংযুক্ত হয়েছি। অফিসে জরুরি মিটিং ছিল, যা শেষ হতে হতে রাত ১০টা বেজে গেল। আমি আর ইখলাস সাহেব বের হলাম সবার শেষে। বুঝেনি তো, পার্টনারশিপ বলে কথা। ইখলাস সাহেব আমাকে বললেন, চলো সুফি, তোমাকে এক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম, আমার মা বাসায় একা, দেরি হলে তার কষ্ট হবে। আরে সুফি, এই বয়সে যদি মা করো তাহলে কি আর চলে? ওনার নিজস্ব গাড়ি ছিল।
গাড়িতে করে আমাকে নিয়ে উনি নিষিদ্ধপল্লীতে গেলেন। উনি আমার দিকে দাঁত বের করে হেসে বললেন, চলো রসের মেলায় ঘুরে আসি। আমি বললাম, আমি যাব না। উনি ভ্রু কুঞ্চিত করে বললেন, কেন, হিজড়া নাকি তুমি? নাকি সমকামী? হিজড়া হলে তো খুবই খারাপ। জীবনের স্বাদ তো পেলা না। আমি রেগে গিয়ে বললাম, আমার এসব পছন্দ না। আমাকে জোর করে টেনে নিয়ে গেলেন। কি যে বাজে পরিবেশ! সুফি সাহেব কি যেন ভাবলেন, তারপর নিদ্রকে বললেন, আপনার নামটাই তো জানা হলো না। নিদ্র বলল, আমার নাম নিদ্র। বাহ, দারুণ নাম তো। তারপর কি হলো? তারপর আর কি? মেয়েদের বেহায়াপনা আর ইখলাস সাহেবের লুচ্চামি চোখের সামনে দেখতে হল। তবে উনি মূলত একজন মেয়ের জন্য বেশি পাগল ছিল। আর সেই মেয়ে যে কি পরিমাণ সুন্দরী আপনাকে বুঝাতে আমি পারব না। এরকম সুন্দরী মেয়ে এই পরিবেশে বেমানান। সেই মেয়ের কাছে উনি ইয়াবা সেবন করেই বুঝে নিত। নিদ্র বুঝতে পারল না। সুফি সাহেবকে বললেন, আমি ঠিক বুঝলাম না। ড্রাগ সম্পর্কিত কোনো জ্ঞান আপনার আছে? মূলত ইয়াবা বিষয়ক। না, আসলে কখনো ইন্টারেস্ট ফিল হয়নি। আমারও তেমন একটা জ্ঞান নেই। সিগারেট, গাঞ্জা এসব ব্যাপারেই একটু জানি। ইয়াবা সম্পর্ক ওনার কাছ থেকেই জানা। ইয়াবার মধ্যে এক প্রকারের আছে যেগুলো সেক্স করার আগে সেবন করতে হয়। ওগুলো উত্তেজনাজনক মূলত। যাই হোক, তুমি বাচ্চা ছেলে, এত জানতে হবে না। তবে ওটার সাইড ইফেক্ট হচ্ছে, যে সেবন করবে তার একসময় পৌরসত্ব থাকবে না। ইখলাস সাহেবের কি তাই হয়েছিল? সুফি সাহেব প্রায় চেঁচিয়ে উঠে বলল, বাহ, ধরতে পেরেছ বটে। তাহলে বিয়ে করলেন কেন? উনি বিয়ের 6 মাস আগে থেকে বিভিন্ন ঝামেলার কারণে নারীসঙ্গ থেকে দূরে ছিলেন। এই কারণে নিজের অক্ষমতাটা ধরতে পারেননি। আর বিয়ের সময় আমি দেশের বাইরে ছিলাম মাকে নিয়ে। যদি থাকতেন, বিয়েটা ভেঙে ফেলতেন, তাই না? হ্যাঁ, অবশ্যই ভাঙতাম। এরকম ঠান্ডা মাথার শয়তানের সাথে কোনো মেয়েরই বিয়ে হওয়া ঠিক না। বিয়ের পর তো অদ্রিকে জানাতে পারতেন। উনি বিয়ের করেছেন সেটা আমাকে জানিয়েছেন বিয়ের 6 মাস পর। বউকে তিনি বাসা থেকেই বের করতেন না। জানানোর কারণটাও অতি বিশ্রী। আপনি সবকিছু খুলে কেন বলেননি অদ্রিকে? নিদ্রের কেন যেন সামনে বসে থাকা লোকটাকে সন্দেহ হচ্ছে। লোকটা মিথ্যে বলছে না তো? সুফি সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাকে বিশ্বাস হচ্ছে না তো। আমি অদ্রিকে কখনোই একা পেতাম না। না হয় ওই কুটনি বুড়ি কান পেতে থাকতো, না হয় সুফি সাহেব আমাকে ফোন দিতেন। সেই ফোন আমি রিসিভ করে রাখতাম। উনি আমাদের সকল কথাবার্তা শুনতেন। নিদ্র বলল, সেই বিশ্রী কারণটা জানতে পারি? অবশ্যই। অদ্রি বাচ্চা কাচ্চা চাইত, বুঝেনি তো বিয়ে হলে মেয়েদের কোল ভরা চাই। আমাকে ইখলাস সাহেব একদিন বেশ আদর যত্ন করে খাওয়ালেন। তারপর বললেন, আমার বউটারে একটু সঙ্গ দাও সুফি। কথাটা বলে উনি শয়তানের মতো করে হাসলেন। আমি রাগ নিয়ন্ত্রণে রেখে বললাম, বুঝলাম না, ঠিক কি বললেন? বুঝো না তুমি? আমার তো কিছুই নাই। এত আকর্ষণীয় মেয়ে আমার পাশে বসে থাকে আর আমি কিছুই করতে পারি না। আফসোস, বুঝছো সুফি?
তো আমি কি করতে পারি? এত পেঁচানো বন্ধ করো তো। আমার বউটারে পটিয়ে যা করার করবা। আপনি তালাক দিলেই তো পারেন। মানুষ কি বলবে? আমার নানান কথা শোনার ইচ্ছে নেই। সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি আপনার কথা মানতে পারবো না। তুমি আসলেই একটা হিজড়া। নিদ্র সুফি সাহেবকে থামিয়ে দিয়ে বলল, তো আপনি কেন অদ্রির সাথে দেখা করলেন? আপনি তো চাইতেনই না, তো কিভাবে কি? নিদ্র অবিশ্বাসের সুরে কথাগুলো বলল। সুফি সাহেব উচ্চস্বরে হাসতে শুরু করলেন। তারপর হাসি থামিয়ে বললেন, শুনেন নিদ্র, আমি কখনোই মিথ্যা বলবো না আপনাকে। কারণ জানেন? কারণ আপনাকে অদ্রি পাঠিয়েছে। আমার অভিমানী বোনটা পাঠিয়েছে। আমি তাকে কিভাবে মিথ্যা বলি? হালকা চাঁদের আলোয় সুফি সাহেবের চোখের কোণায় জলকণাগুলোকে মুক্তদানার মতো লাগছে। আজকের মতো থাক। অনেক রাত হয়েছে, ঘুমাতে যান। সুফি সাহেব কথাগুলো বলে উঠতে গেলেন, তখনই নিদ্র বলে উঠল, আমি কাল চলে যাব। যেতে আমাকে হবেই। সুফি সাহেব আবার বসলেন, তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বললেন, অন্ধকার থাকতেই মৌরি আপনাকে ঘুম থেকে টেনে তুলবে। অনেক রাত হয়েছে এখন। ঘুম না হলে সারাদিন ওর সাথে পেরে উঠতে পারবেন না। আজকে আপনি ওর দেয়া চা ফেলে দিয়ে বিরাট ভুল করেছেন। ও আপনাকে এত সহজে যেতে দিবে না। গল্প বা ঘটনা যেটাই বলুন, শোনার অনেক সময় পাবেন। নিদ্র তীক্ষ্ণ স্বরে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল। সুফি সাহেব বললেন, আসলে আমি আপনাকে এখানে আটকে রাখতে চাইনি, কিন্তু মৌরির কারণে পারছি না। আপনাকে ঝামেলায় ফেলার জন্য আমি দুঃখিত। ফ্লাক্স ভরা চা আছে, খাবেন? নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করল। মেয়েটা পাগল নাকি? নাকি তার ঘাড়ে চাপিয়ে দেয়ার ফন্দি আটছে এরা? মেয়েটার গায়ের রঙে তার সমস্যা না, সমস্যা তার গায়প্রা স্বভাবে। এরকম গায়প্রা মেয়ে নিদ্রের মোটেই ভালো লাগে না। ওয়ান টাইম কাপে চা বানিয়ে দিল নিদ্রকে। নিদ্র নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তীরে এসে তরি ডুবানোর ইচ্ছা তার নেই। সে একটি সাদা ফুলকে বাঁচাতে চায়। না সে তার কেউ হয়। অদ্রি তার কি হয়? মাত্র কদিনেরই বা পরিচয়, কোটাই বা কথা হয়েছে। তার জন্য সে এত বড় ঝামেলায় ফেসে গেছে। হয়তোবা এটাই বন্ধুত্ব, নাকি তার থেকেও বেশি কিছু? সুফি সাহেব বললেন, চা মৌরির বানানো, খেতে পারেন, ভয় পাবার কিছুই নেই। আর দরজা লক করে ঘুমাবেন। নিদ্র চায় চুমুক দিল। সত্যি অসাধারণ চা। অদ্রির চা কেমন যেন পানসে টাইপের হয়। একদিন কাছে দাঁড়িয়ে চা বানানোটা দেখতে হবে। দিনের পর দিন এরকম পানসে চা খাওয়ার কোনো মনে হয় না। নিদ্রের মনে হচ্ছে সে গভীর কোনো স্বপ্ন দেখছে। তার মুখের ঠিক উপরে কেউ ঝুঁকে আছে। তার এলোপাথারি চুল নিদ্রের মুখে বারবার ছুঁয়ে যাচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ তার নাকে ধাক্কা লাগল। খিলখিল করে হাসার শব্দ তার কানে ভেসে আসছে। তার মনে হলো প্রায় আধা মাইল দূর থেকে ভেসে আসছে। থেমে থেমে হাসির শব্দ তার কানে অজানা সুর সৃষ্টি করছে। তার মুখের উপর গভীর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ অনুভব করল। কি হচ্ছে, কেন হচ্ছে সে তার চিন্তায় আনতে পারল না।
এটা স্বপ্ন না বাস্তব সে তার পার্থক্য করতে এখন আর পারছে না। প্রায় লাফিয়ে উঠে তার খুব কাছে সেই কৃষ্ণ সুন্দরীকে দেখে ভয় প্রায় আঁতকে উঠল। আশেপাশে তাকিয়ে দেখল এখনো অন্ধকার। সময়টা দেখা তার জরুরি। স্বপ্ন না বাস্তব পার্থক্য করা যেত। তার স্পষ্ট মনে আছে দরজা খুব ভালোভাবেই লক করে ঘুমিয়েছে। কিন্তু কিভাবে কি? সুফি সাহেবের কথার কারণে তার হ্যালুসিনেশন হচ্ছে না তো? ঠান্ডার রাতেও নিদ্র ঘামতে শুরু করল। মৌরি ঠাট্টার স্বরে বলল, আপনি মশাই আমাকে ভয় পাচ্ছেন কেন? নিদ্র জড়ানো কণ্ঠে বলল, এত রাতে আমার ঘরে কেন? এখান থেকে যান। মৌরি মুচকি হেসে বলল, আপনাকে নিয়েই তবে যাব। মানে কি? আমি কেন আপনার সাথে যাব? নিদ্র বিছানা ছেড়ে উঠে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রইল। মৌরি ঘরের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, আপনি আমার সাথে যাবেন। ভয় পাবার কিছুই নেই। রাজপুত্রকে আমি ক্ষত করব না, কারণ স্বয়ং রাজপুত্র আমাকে ক্ষত করেছে। আপনি এখন যান, আমি ঘুমাব। সুফি সাহেবকে ডাকতে হবে। ডাকুন। সালিশ বসান। ভালোই হবে, কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের গাঁটবাঁধা হয়ে যাবে। তখন আর আমাকে তাড়াতে পারবেন না। নিদ্র কথাগুলোর সারমর্ম বুঝতে পেরে থমকে গেল। কি করা যায়? এই মেয়েকে বিয়ে? জীবন আমার মরুভূমি হয়ে যাবে। নিদ্র বলল, আপনি কি চান বলুন? আমার সাথে এখন আপনাকে বের হতে হবে। আমরা একটু ঘুরব ফিরব। তারপর ছুটি আপনার। সত্যি তো? মৌরি যা বলে সত্য বলে। দুইটা প্রশ্ন নিদ্রের মাথার মধ্যে ব্যথার সৃষ্টি করেছে। মাথা ব্যথা যেন ক্রমশ বাড়ছে। প্রশ্নের উত্তর মৌরি আর সুফি সাহেব জানেন। এই কৃষ্ণ সুন্দরী কখনোই সত্য বলবে না। সুফি সাহেবকে এখন এই সময় বিরক্ত করতেও ইচ্ছে করছে না নিদ্রের। কিন্তু প্রশ্ন দুটোর উত্তর তার চাই। তা না হলে মাথা ব্যথা কমবে না। খুব বিশ্রী একটা সমস্যা নিদ্রের। কোনো প্রশ্ন মাথার ভেতর প্রবেশ করলেই হয় একবার। সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত তার স্বস্তি হবে না। এমনকি এই নিয়ে বেশি চিন্তা করলে মাথা ব্যথা শুরু হবে। এরকম অবশ্য অনেকদিন পর হল। নিদ্র জানে এখন রেস্ট নেয়াটা খুব দরকার তার। মৌরি নিদ্রকে চিমটি কেটে বলল, কি ভয় করছে নাকি? এভাবে গায়ে হাত দেয়াটা নিদ্রের বেশ অপছন্দ। তার উপর অসহ্যকর একটা মেয়ে তাকে ছুঁয়েছে। নিদ্র বেশ শান্ত মেজাজে বলল, একটা শর্ত দিব। যদি পূরণ করতে পারেন তাহলে আমি আপনার সাথে ঘুরতে বের হব। মৌরি তার চুলে বিলি কাটতে কাটতে বলল, কি আবার শর্ত? আর আমিই বা মানব কেন? নিদ্র শান্ত কণ্ঠে বলল, আমিই বা ঘুরতে যাব কেন? যান তো এখান থেকে। আমি ঘুমাব। যাব না। কি করবেন? নিদ্র মৌরিকে উপেক্ষা করে বিছানার উপর শুয়ে পড়ল। এমনভাবে বিছানায় শুয়ে রইল যেন দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত নেই। মৌরি ঠিক বুঝতে পারছে না কি করবে। এভাবে দাঁড়িয়ে থাকতে তার নিজের কাছেই খারাপ লাগছে। এই প্রথম কোনো পুরুষ তাকে অগ্রাহ্য করল। তাকে এতটা অপমান করল। মৌরি খুব অস্থির অনুভব করছে।
সে নিঃশব্দে রুম থেকে বের হয়ে দরজা আটকে দিল। নিদ্রের মাথা ব্যথা কিছুটা কমেছে। অনেক কষ্টে সে তার প্রশ্নগুলোকে ঘুম পাড়িয়েছে। এখন সে ঘুমাবে। হঠাৎ অদ্রির সেই লাল টকটকে চোখ দুটি তার মনের ক্যানভাসে ভেসে উঠল। অদ্রির লাল টকটকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিদ্র ভালোভাবে তাকিয়ে দেখল পানি না, লাল রঙের তরল পদার্থ। তার বুঝতে অসুবিধা হল না যে চোখ দিয়ে রক্ত ঝরছে। অদ্রির ওড়না, জামা সেই রক্তে লাল হয়ে উঠছে ধীরে ধীরে। একসময় হুট করেই ক্যানভাস থেকে পুরো দৃশ্যটা উধাও হয়ে গেল। যেমন করে এসেছিল ঠিক তেমনভাবেই। নিদ্রের ঘুম আর হল না। শয্যা ছেড়ে উঠে বসল। রশিদ সাহেবকে ফোন দিল। এবার প্রথম রিংয়ে ফোন রিসিভ হল। ফোনের ওপাশ থেকে রশিদ সাহেব ঘুমে জড়ানো কণ্ঠে বলল, কি বাবা, কোনো সমস্যা হয়েছে? নিদ্র যথাসাধ্য চেষ্টা করল নিজেকে শান্ত রাখার। তারপর বলল, চাচা অদ্রির মোবাইল নাম্বারটা দিবেন? রশিদ সাহেব কোনো প্রশ্ন না করেই বলল, আচ্ছা, আমি মেসেজে পাঠাচ্ছি। ফোন কেটে দিয়ে রশিদ সাহেব মেসেজে অদ্রির নাম্বার পাঠিয়ে দিল। অনেক সাধনার পর মেসেজ দেয়া সে শিখেছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরে ছিলেন বলেই কোনো প্রশ্ন না করেই কাজটা করেছেন। জাগ্রত থাকলে নিদ্রকে বিরক্ত করেই নাম্বার দিতেন। বিছানার উপর মোবাইলটা প্রায় চিৎকার করে জানান দিচ্ছে যে অদ্রিকে কেউ ফোন করেছে। অদ্রি জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জীবনের পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। একটু পরেই ভোর হবে। দিগন্ত রেখায় অগণিত আলোকরশ্মি তার আভা ছড়াবে। সেই আভা অদ্রির জীবনে কখনোই আসেনি। তার দিকে শুধু অন্ধকারই ধেয়ে আসে। অন্ধকার তাকে দিন দিন আরও বেশি অন্ধকারে ঠেলে দিচ্ছে। প্রথমে সে নিজেই চাইতেন অন্ধকারে ভেসে যেতে, কিন্তু আজকাল তার সহ্য শক্তি কমে যাচ্ছে। মোবাইল 3 বারের মতন জানান দিচ্ছে কেউ ফোন করছে। অদ্রি অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে শুকনো কণ্ঠে বলল, হ্যালো। নিদ্র কি বলবে ভেবে পাচ্ছিল না। এ সময় ফোন করেছে সে, অদ্রি যদি রাগ হয়। নিদ্র আস্তে আস্তে বলল, আমি নিদ্র বলছিলাম। অদ্রি যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। নিদ্র তাকে ফোন করেছে? সেও কি রাত জাগছে? আমার মতোই? না না, এসব আমি কি সব ভাবছি। অদ্রি নিজেকে শুধরাল। অদ্রি বলল, হ্যাঁ বলুন। নিদ্র আড়ষ্টভাবে বলল, আমি খুব বাজে স্বপ্ন দেখেছি। আমার এই ঠান্ডা পরিবেশেও খুব গরম লাগছে। অদ্রি বলল, স্বপ্নটা আমাকে বলুন। দেখবেন ভয় কিছুটা কমে যাবে। নিদ্র, অদ্রির কথায় কিছুটা সহজ হল। নিদ্র বলল, আপনি কেঁদেছেন আবার, তাই না? অদ্রি থতমত খেয়ে গেল। কিভাবে নিদ্র বুঝল? নাকি সে আন্দাজে বলেছে? অদ্রি কোনো উত্তর না দেয়াতে নিদ্র বলল, আপনার লাল টকটকে চোখ বেয়ে লাল রঙের রক্ত গড়িয়ে পড়ছে। আপনার সাদা কামিজ, ওড়না রঙিন হয়ে যাচ্ছে। এই স্বপ্ন আমাকে ঘুমাতে দিল না। অদ্রি বলল, চোখের জল কখনোই রঙিন হয় না। কারণ কষ্টগুলো তো জীবনকে ফ্যাকাশে করে দেয়। জীবনের রংটাকে চুষে খেয়ে ফেলে রাখে ফ্যাকাশে জীবনটাকে।
সেই চোখের জল কি করে রঙিন হয় বলতে পারবেন নিদ্র? সুফি সাহেব বড় এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেললেন। পান করলেন। ব্যাপারটা তার কাছে ঠিক মানায় না এভাবে পানি খাওয়ার সাথে। এই নিয়ে সে 11তম গ্লাসের পানি গিললেন। তার স্ত্রী ভীতিবিহ্বল হয়ে তার দিকে বারবার তাকাচ্ছে। সাধারণত খুব টেনশন আর রাগ না হলে 1 ঘন্টায় এত পানি তিনি খান না। 1.5 ঘন্টার মাথায় তিনি পানিবমি করতে শুরু করবেন। আধা ঘন্টা পানিবমির পর সে শয্যা নিবেন। মৌরি ঘটনাটা ঘটার সময় ঘড়ি ধরে মাপে। তার এই বাসায় আসার পর সুফি সাহেবের মাসে 4 বার এমনকি 5 বার এরকম হয়। মৌরি এমন কিছু করে বসে তাতে সুফি সাহেবের টেনশন বাড়বে আর তা না হলে রাগে গড়গড় করবেন। প্রতিবারই 1.5 ঘন্টা সময় নেন সুফি সাহেব শয্যা নেয়ার। সুফি সাহেবের স্ত্রী অবশ্য বুঝতে পারছেন মৌরি নতুন অতিথির সাথে কিছু একটা করেছে, তার ফলে তার স্বামী টেনশনে এরকম করছেন। মানুষটাকে সে খুব ভালোবাসে আর সম্মান করে, কিন্তু তার বোন কখনোই তাকে সম্মান করে না। বেশিরভাগ ক্ষেত্রেই মুখ ভেঙচি কেটে কথা বলে। বাসায় যে এত কিছু ঘটছে তার দিকে নিদ্রের কোনো খেয়াল নেই। নিদ্রায় ব্যস্ত। সকাল 8টা পর্যন্ত অদ্রির সাথে একনাগাড়ে কথা বলার পর তার ঘুম যেন পিছু ছাড়ছেই না। সে বেহুশের মতো ঘুমাচ্ছে। সকাল 9টায় সুফি সাহেব নিদ্রের দরজার সামনে দাঁড়িয়ে নক করবে, ঠিক তখন খেয়াল করলেন দরজা খোলা। এক হাতে ট্রেতে 2 কাপ কফি নিয়ে নিদ্রের রুমে ঢুকলেন। নিজ হাতে অতিথির জন্য কফি বানিয়েছেন। বিছানার উপর নিদ্র 4 হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমুচ্ছে। সুফি সাহেব বুঝতে পারলেন মৌরি কিছু একটা করেছে। খুব সাবধানে কপালে হাত দিয়ে বুঝতে পারলেন উষ্ণতা। তার মতে শরীর একটু গরম হওয়া মানেই জ্বর আসা। মৌরি তাকে পুকুরে চোবায় নাই তো? ঘুম থেকে টেনে তোলাও ঠিক হবে না। কি করা যায়? কফি ওভাবেই ঘরের মধ্যে রেখে চলে এলেন তার ঘরে। মৌরিকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর কিছুই জানতে না পেরে আরও বেশি টেনশনে পড়ে যান। জ্বর যদি মেয়াদে চলে যায় তখন? এভাবে একজন মেহমানকে বিপদে ফেলাটা ঠিক হল না। তারপর থেকে তার টেনশন বাড়তে বাড়তে পানি খাওয়া বাড়ল। তারপর আর কি? সেই ঘটনা চক্র আবার ঘটবে। লিলি দর্জি বাড়ি থেকে নতুন জামা কাপড় নিয়ে বেশ হাসি হাসি ভাবেই বাসায় আসলো। এতক্ষণে আপামনির ঘুম থেকে উঠে যাওয়ার কথা। সকালের নাস্তা তাহলে রেডি। এতদূর হেঁটে এসে তার খুব খিদে পেয়েছে। কিন্তু বাসার মধ্যে প্রবেশ করেই তার মনে হলো আপামনি ঘুম থেকে উঠে নাই। সরাসরি দোতলায় উঠে অদ্রির রুমের দিকে এগিয়ে গেল লিলি। দরজা খোলা ছিল। বিছানার দিকে তাকিয়ে দেখল অদ্রি ঘুমুচ্ছে। গভীর ঘুমে সে পড়ে আছে বিছানায়। হাতের মুঠোর মোবাইল। বিছানার একপাশে জামাকাপড় রেখে লিলি রান্নাঘরে চলে এলো। এভাবে এই প্রথম সে আপামনিকে এভাবে দেখল। ঘুমন্ত মুখখানা দেখে তার মনে হচ্ছিল সে হাসছে। হাসিটার মধ্যে আনন্দ খেলা করছিল। সুফি সাহেব পানিবমি করতে শুরু করলেন। তার স্ত্রী মৌরিকে রাগ করতে শুরু করলেন। মৌরি খিলখিল করে হাসতে শুরু করল। নিদ্রের ঘুম ভাঙল বাচ্চার কান্নার শব্দে। তার মনে হচ্ছে 5 মিনিট হয়েছে ঘুমিয়েছে। চোখ খোলার সাথে সাথে তার ফোনালাপের কথা মনে পড়ল। খুব ভালোই কেটেছে সময়। অন্ততপক্ষে ওই বিরক্তিকর মেয়ে থেকে দূরে থাকতে পেরেছে। সুফি সাহেব বিছানার উপর পড়ে আছেন,
নিদ্র তার পাশে লাল রঙের চেয়ারে বসে আছে। নিদ্রকে সে হাজারবার প্রশ্ন করেছেন, সুস্থ আছেন কিনা। নিদ্র তাকে কয়েকবার বলেছে সে সুস্থ। নিদ্রের এদিকে বাসায় যেতে হবে। গতকাল রাতে পুরোটা গল্প বলে দিলেই হতো। তাকে এভাবে আটকে থাকতে হতো না। এই একমাত্র মানুষ যিনি ইখলাস সাহেবের ব্যাপারে ভালোভাবে জানেন। আর কেউ জেনে থাকলেও নিদ্রের জানা নেই। সুফি সাহেব বললেন, আমি আজকেই আপনাকে বলে দিব। আমার যতটুকু জানা আছে জানাব। নিদ্রের বলতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরও বলল, না, আপনি সুস্থ হন তারপর। না, আজ রাতেই আমি আপনাকে ছুটি দিয়ে দিব। মৌরি আপনাকে খুব জ্বালাচ্ছে। ও না, এমনি। বাসায় ছেলে মেয়ে কেউই আসতে পারে না আমাদের এখানে। বলুন কি করব? বিয়ে দিয়ে দিন। দিয়েছিলাম। পাগলামি মানে এসব যা করে সেই কারণে তালাক হয়ে গেছে। আবার বিয়ে দিয়ে দিন। মাথা খারাপ। ওকে বিয়ে দিয়ে অন্য পুরুষের জীবন নষ্ট করব নাকি? প্রথম জনের যে অবস্থা হয়েছিল, পাগলের ডাক্তার দেখাতে হয়েছিল। জানি না এখন তার কি অবস্থা। সুফি সাহেব আর নিদ্র আগের রাতের মতোই ছাদে বসে আছেন। নিদ্র অধীর আগ্রহে বসে আছে। সুফি সাহেব সিগারেট হাতে নিয়ে ঝিমুচ্ছেন। আপনাকে মৌরি পুকুরে চুবিয়েছে? বেশ গম্ভীর স্বরেই প্রশ্নটা সুফি সাহেব নিদ্রকে করলেন। নিদ্র তীক্ষ্ণ স্বরে বলল, না, সেরকম কিছু করলে জানতে পারতেন। সুফি সাহেব সিগারেট ফেলে দিয়ে কিছুক্ষণ জলে থাকা শিখার দিকে তাকিয়ে রইলেন। কিছু একটা ভাবছেন। ফ্লাক্স থেকে চা ঢেলে নিলেন। নিদ্রের কাছে সুফি সাহেবের এরকম ঢিলেমি একদম সহ্য হচ্ছে না। তারপরও কিছুই করার নেই তার। তারই প্রয়োজন বেশি। আর মানুষটা আজ খুব অসুস্থ, সারাদিন কিছুই সে খেতে পারেননি। নীরবতা মানুষকে কখনো খুব জ্বালায়, কখনো আরাম দেয়, কিন্তু এই মুহূর্ত তাকে খুব জ্বালাতন করছে। সুফি সাহেব চায় লম্বা চুমুক দিয়ে বললেন, আমার মা সেই সময় খুব অসুস্থ। মায়ের অসুস্থতা নিয়ে আমি খুব চিন্তিত। তার সাথে আবার অদ্রির বিষয়টা যোগ হয়। আমি প্রথমে তো না করলাম, কিন্তু পরে ভেবে দেখলাম খারাপ মানুষের অভাব এই পৃথিবীতে নেই। আমি না হয় ইখলাস সাহেবকে না করলাম, কিন্তু সে তো টাকার বিনিময়ে অন্য কাউকে ব্যবহার করতে পারে। কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। এরকমভাবে অন্য একটা মেয়ের সাথে আমি মিলাতে পারছিলাম না। সুফি সাহেব আবারও চায় চুমুক দিয়ে চোখ বুজে বসে রইলেন। চোখ বুজা অবস্থায় বললেন, আমি একটা মাস্টার প্ল্যান করলাম। অদ্রির সাথে মিশব ইখলাস সাহেবের প্ল্যান সাকসেসফুল করার জন্য না, ইখলাস সাহেবের কুকীর্তি প্রকাশের জন্য। নিদ্র বলল, অদ্রি যে আপনার কথাই বিশ্বাস করবে এরকম ভাবার কারণ? বৎস, আমি আটঘাট বেঁধে নেমেছিলাম। কিন্তু ওই বুড়ি ঝামেলা পাকালো। বুড়ি তো পিছু ছাড়েই না। ইখলাস সাহেবের প্ল্যান অনুযায়ী তো আশেপাশে কাউকে জানানো যাবে না। এরকম ছিল? সুফি সাহেব মুচকি হেসে বললেন, তোমার যথেষ্ট বুদ্ধি আছে। আসল কথা হচ্ছে ওই বাড়ির মধ্যে এক বুড়ি ছাড়া চেনাজানা কেউই থাকত না। দারোয়ান তো মেইন গেটের সাথে রুমের। অদ্রির সাথে কথাবার্তা বলতে শুরু করলাম। বাড়ির মধ্যে ঘোরাঘুরি, দাবা খেলা বেশ চলত।
অদ্রির সাথে 1 সপ্তাহ কথা বলার পর বুঝতে পারলাম সে তার স্বামী মহোদয়কে খুব বিশ্বাস করেন। এই 1 সপ্তাহে আমি অদ্রিকে পরোক্ষভাবে ইখলাস সাহেবের কথা বলেছি। চায়ের কাপ পাটির উপর রেখে সুফি সাহেব বললেন, অদ্রি মনে হয় এসব আকার ইঙ্গিত এসব বুঝে না। মাথার মধ্যে প্যাচ না থাকলে অন্যের প্যাচ ধরা যায় না। ওই বুড়ি বুঝতে পেরে ইখলাস সাহেবকে বললেন, ব্যাস তেলে বেগুনে সম্পর্ক। তিনি আমাকে ডেকে কি বলেছিলেন জানেন? নিদ্র বলল, আমি কিভাবে জানব? আমি তো ওই সময় ছিলাম না আপনাদের সাথে, বা আপনিও ইতপূর্বে বলেননি। সায়ানাইড বিষ চিনো সুফি। তোমার মাকে খুব ভালোবাসো তাই না? আপনি না বড়ই ফাজিল সুফি সাহেব। আমার নামে আমার বউয়ের কাছে কুটনামি করা তাই না? আপনার মা তখনও জীবিত ছিল? হ্যাঁ, হাসপাতালে ভর্তি ছিল। তারপর আমার মাস্টার প্ল্যান চেঞ্জ করলাম, কিন্তু সেটাও কাজে দিল না। ইখলাস সাহেব নিজেই লোক ভাড়া করে অদ্রিকে ইভটিজিং করিয়েছিলেন, যাতে ভয় বাসা থেকে বের না হতে পারে। আর তার বাসায়ও কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী আসত না। কারণ তো জানেনি। না জানলে বলুন আমি এক্সপ্লেইন করি। না না, আমি বুঝেছি। নিষিদ্ধপল্লীর সেই সুন্দরীর কথা মনে আছে? গতকাল গল্পে বললাম। জি জি, ইখলাস সাহেব তাকে ভালোবাসতেন। এই তো মনে আছে। ওই মেয়ের কাছে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলেন। ওই মেয়েও তাকে খুব ভালোবাসত। ইখলাস সাহেব যে বিয়ে করেছেন সেটা জানতে পারে। তারপর একদিন অফিসে এসে হাজির। ইখলাস সাহেবকে অনেক কথা বলেছিল। তার সব কয়টি আমার মনে নেই, কিছু কিছু মনে আছে। আমি আর ইখলাস সাহেব তার অফিস কক্ষে ব্যবসা সম্পর্কিত জরুরি কিছু কাজ করছিলাম। পিয়ন এসে বলল, ইখলাস ভাই, একজন মেয়ে মানুষ আসছে, আপনার লগে দেখা করতে চায়। ইখলাস সাহেব ইশারায় আসতে বলে দিলেন। যখন ওই মেয়ে কক্ষে প্রবেশ করল, আমরা দুজনই মোটামুটি অবাক। ইখলাস সাহেব ঘামতে শুরু করলেন, এসির ঠান্ডা বাতাসেও। জানো তো এসব মেয়েদের লাজলজ্জা কম থাকে। কি না কি বলে বসে, তাই আমি উঠে চলে যাব, তখন ইখলাস সাহেব আমাকে বসতে বললেন। মেয়ে বলল, বিয়ে করে আমাকে ভুলে গেলেন? এখন আর এই পুরাতন দেহের স্বাদ মিষ্টি লাগে না? ইখলাস সাহেব ভ্রু কুঁচকে বললেন, এসব নিয়ে পরে কথা হবে। এখন তোমার জায়গায় তুমি যাও। আপনি আজ প্রায় 1 বছরের বেশি সময় ধরে আমার কাছে আসেননি। কারণটা কি জানতে পারি? হ্যাঁ পারো, তবে এখানে না। কেন না? আমার দেহের স্বাদ তো নিতে পারেন, সেটা স্বীকার করতে পারেন না? বউকেও তো ভোগ করেন। সেই একই তো হল। স্বীকারোক্তিতেই তো পার্থক্য। বললাম না, এখানে এসব না। আমাকে সমাজে আপনার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে। তা না হলে কি করবে শুনি? আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। ইখলাস সাহেব বেশ বিরক্তি নিয়ে বললেন, গাঁজাখুরি কথা বলবা না। কেন? আমার সাথে ঘুমান নাই আপনি? আচ্ছা, তোমার কত মাস চলে? 5 মাস। ইখলাস সাহেব হেসে বললেন, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার আজ থেকে প্রায় 1 বছর আগেই ওই ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ডাক্তারি পরীক্ষায় তাই ধরা পড়েছে। তোমার ওই ধরনের কথা হাস্যকর।
জানেন নিদ্র মেয়েটা বেশ আস্তে আস্তে কথা বলছিল। লাস্টের কথাগুলো শোনার পর মেয়েটার চেহারা দেখার মতো ছিল। আর মেয়েটাও প্রথমে বলল 1 বছরের বেশি যায় না তার কাছে, পরে বলে 5 মাসের প্রেগন্যান্ট। হাস্যকর। মেয়েটি রাগে ফুপাচ্ছিল। দাঁতে দাঁত চেপে বলল, তো ওই মা খাইস মিটাও কেমনে? সুফি সাহেব তিক্ত স্বরে নিদ্রকে বললেন। বিশ্বাস করেন নিদ্র, আমি ছেলে হয়ে এ ধরনের বাক্য কখনো বলিনি বা ব্যবহার করিনি। নিদ্র চোখ বুজে বলল, আমি তো এই প্রথম শুনলাম। ভাষাই মানুষের পরিচয় একটা কথা আছে জানেন তো? নিদ্রের উত্তরের অপেক্ষা না করে সুফি সাহেব বললেন, অফিসের মধ্যে এরকম ঝামেলা শুরু হবে আমরা ভাবিনি। মেয়েকে তো ইখলাস সাহেব কোনোরকম বুঝিয়ে অফিস থেকে বের করলেন, কিন্তু কর্মচারীরা তাকে আর চোখে মানে বুঝইত। আমাদের সাথে যারা লেনদেনে যুক্ত ছিলেন তাদের মধ্যেও ব্যাপারটা ছড়িয়ে গেল। নিষিদ্ধ পল্লীর যে ওই মেয়ে এটা জানতে কর্মচারীদের সমস্যা হয়নি, কারণ সবাই তো আর সাধু না। ইখলাস সাহেবকে অনেক কথাই শুনতে হয়েছে। কেউ ঠাট্টা তামাশা করে বলেছে, আবার কেউ ঘৃণাবশত হয়ে বলেছে। নিদ্র বলল, অদ্রির কানে যায়নি? অদ্রিকে অফিসের কেউই কোনোদিন দেখেনি, আমি ছাড়া। সুফি সাহেব জানতেন, সত্য কোনোদিন গোপন থাকে না। এই কারণেই তিনি অদ্রিকে আড়ালে রেখেছিলেন, শেষ বয়সের ভরসা হিসেবে। আপনি কেন অদ্রিকে বলেননি? বলার কোনো উপায় আমি পাইনি। সেদিনই তিনি ওই মেয়ের কাছে যান। কি হয়েছিল আমি জানি না। ইখলাস সাহেব প্রায় 1 সপ্তাহ অফিসে আসেননি, বাসায় ছিলেন না। অদ্রির সাথেও আমার যোগাযোগ নেই। নিষিদ্ধ পল্লীতে খোঁজ নিয়ে জানতে পারলাম, সেই সুন্দরী মেয়ে আত্মহনন করেছেন। সে কবে সুইসাইড করেছিল? ইখলাস সাহেবের সুইসাইড করার 3 দিন আগে। এই হলো ভালোবাসা। ভালোবাসা হলে সে যতই নোংরা জায়গার মানুষ হোক না কেন তাকেই জীবনসঙ্গী করতেন। 2 নৌকায় পা দিলে যা হয় না, এটা মানায় না। কর্মফল ভোগ করতেই হবে। তবে আজব ব্যাপার হচ্ছে, সুইসাইড করার আগের দিন তিনি তার সব সম্পত্তি অদ্রিকে দিয়ে যান। পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছিলেন মনে হয়। আমার একটা বিষয়ে বেশ খাপছাড়া লাগছে। অদ্রি সত্যিই কিছুই জানত না? আমার জানা নেই। আমি যতটুকু জানি ততটুকুন তোমাকে বলেছি। ব্যবসার কি হলো? অদ্রি তার অংশটুকু বিক্রি করে দিয়েছে, আমিও তার 1 মাস পর বিক্রি করে দিয়ে এক অজপাড়া গায়ে পালিয়ে গিয়েছিলাম। মনের মধ্যে অনুশোচনা বোধটা কোনোভাবেই যাচ্ছিল না। রাতে আমি ঘুমাতে পারতাম না। হুট করেই অদ্রি বাড়িঘর বিক্রি করে উধাও হয়ে গেল। অনেক খুঁজেছি ওকে। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে বিশ্বাস করার। সন্তান যতই ভুল করুক না কেন মা বাবার উচিত তার সন্তানকে স্নেহে আগলে রাখা। এতে সন্তান প্রথমে ভুল করলেও পরবর্তীতে যেন তা না করে। অদ্রি প্রথমে তার মা বাবার কাছেই গিয়েছিল, কিন্তু তারা তাকে গ্রহণ করেনি। তাদের কাছে মেয়ের বর ফেরেশতা আর মেয়ে শয়তান। মেয়ের ক্যারেক্টারের কারণেই নাকি তার ফেরেশতা জামাই আত্মহত্যা করেছেন। গলায় দড়ি দেয়ার আগে অদ্রির মা বাবার সাথে তার কথা হয়। অদ্রির মা বাবাকে বলেছে আমার সাথে নাকি অদ্রির খুব প্রেম চলছে। আমাদের নাকি বিয়ে যেন তারা দিয়ে দেয়। জানেন নিদ্র, মিথ্যাকে আমি খুব ভয় পাই।
অদ্রির মা, বাবাকে যে তিনি ফোন করেছিলেন সেটা জানলেন কিভাবে? পুলিশ ইনভেস্টিগেশন? পুলিশ? এলাকার পুলিশ, তার আশেপাশের এলাকার পুলিশ তাকে ভালোভাবেই চিনতেন। এলাকার দারোগা তাকে কতবার যে নিষিদ্ধ পল্লী থেকে ধরেছেন, টাকার জোরে বেচেছেন। আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু গলায় দড়ি দিয়েই। গলায় গভীর দাগ ছিল। ওনার এই কাণ্ডের পর আমাকে আর অদ্রিকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমাদের মাঝে সম্পর্ক আছে, এই কারণে আমরা ইখলাস সাহেব মেরে ঝুলিয়ে রেখেছি, এই মর্মে অদ্রির বাবা কেস করেছিলেন। আমার প্রমাণের অভাব ছিল, কিন্তু টাকার অভাব ছিল না। কেস থেকে রেহাই পাই, কিন্তু অনুশোচনা থেকে পাইনি আজও। উপর দিয়ে দেখাই সুখী একজন মানুষ আমি, কিন্তু আমার ভেতর যে ঝড় চলছে আজও সেটা কেউই দেখেনি, আর দেখতেও দিব না। মাঝে মধ্যে ভাবি, আমি কেন ইখলাস সাহেবের কথা শুনে অদ্রির সাথে মেলামেশা শুরু করেছিলাম? না করলেই তো আমাকে অনুশোচনার আগুনে জ্বলতে হতো না। পরে ভাবি, আমি না হয় বেঁচে যেতাম, কিন্তু কি অন্য কাউকে দিয়ে অদ্রির বড় কোনো ক্ষতি করতে পারতেন। আমি তো তাকে বন্ধু, ছোট বোনের চোখে দেখেছি। ওই খাঁচা থেকে মুক্ত করতে চেয়েছি, কিন্তু ব্যর্থ। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? সেটা আপনার ইচ্ছা। আমার জানা যতটুকু ছিল বলেছি। ওই বুড়িকে কোথায় পাব? কেসের সাক্ষী হিসেবে তো ওনাকে। ইখলাস সাহেবের মৃত্যুর 1.5 মাস আগেই তিনি ওই বাসা ছেড়ে চলে যান। তার বাড়ির ঠিকানা? তিনি ইখলাস সাহেবের ফুফু ছিলেন। আপন কিনা সেটা অদ্রি ভালো জানে। আর কিছু জানার আছে? আপাতত নেই। আগে সমীকরণ মিলিয়ে নেই। আমি কাল খুব ভোরে চলে যাব। তাই ভালো মৌরি থেকে পালানো উচিত। ওরকম অসুস্থ মেয়েকে আমি কারো ঘাড়ে চাপাতে চাই না। অদ্রি তার ঘরে হিসাবের খাতা নিয়ে বসেছে। আজকেই তাকে শেষ ছক কেটে ফেলতে হবে। আর বেশি সময় নেয়া ঠিক হবে না। হলুদ রঙের লুঙ্গি আর নীল রঙের হাফ হাতা গেঞ্জি পরে নিদ্র খাবার টেবিলে অধীর আগ্রহে বসে আছে। খুব খিদে পেয়েছে, সেই সকাল থেকে এই পর্যন্ত সে না খাওয়া। দুপুর 2:20 সুফি সাহেবের বাসা থেকে রীতিমতো সে পালিয়ে এসেছে। সুফি সাহেবের স্ত্রী তাকে খুব সাবধানে বাসা থেকে বের করেছেন। নিদ্র রাস্তায় পা দেওয়ার পর সুফি সাহেবের স্ত্রী মাথা নিচু করে বললেন, কিছু মনে করবেন না, না খাইয়ে আপনাকে যেতে দিচ্ছি। মৌরি কোনোভাবে যদি জেনে যেত আপনি চলে যাচ্ছেন, তাহলে ও আপনাকে যেতে দিত না। হয়তোবা আপনার সাথেই রওনা হতো। নিদ্র কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না। সুফি সাহেবের স্ত্রী বুঝতে পেরে বললেন, আপনি এখনই যান। ও চলে আসলে বিপদে পড়বেন। এত সকালে এসব গ্রাম্য এলাকায় রিকশা, ভ্যান কিছুই পাওয়া যায় না। শহরের বাড়ি বিক্রি করে এরকম স্থানে আসার কারণ কি অনুশোচনা? হতেও পারে, আবার নাও পারে। নিদ্রকে এই মানুষটাকেই বিশ্বাস করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। অদ্রি আর ইখলাস সাহেব সম্পর্ক অনেকেই জানতে পারে, কিন্তু অদ্রি তাকে সুফি সাহেব ছাড়া কাউকে চিনেন না। সুফি সাহেবও তাকে ঘটনা বলেছেন, কিন্তু চরিত্রের নাম বলেননি। হয়তোবা সুফি সাহেব চান না তাদের সাথে আমার দেখা হোক, বা এমন কোনো সত্য যেন আমি জানতে পারি। ইখলাস সাহেব যে মানুষটা সুবিধার ছিলেন না, সেটা তো বাবার বন্ধুর কাছ থেকেই জেনেছি। নিদ্র চিন্তার খেই খুঁজে পাচ্ছে না।
সে যা শুনেছে তা কি সত্যি? অদ্রিকে জানাবে নাকি জানাবে না? এভাবে একটি মেয়েকে অন্ধকারে ডুবে যেতে দেয়া যায় না। কতই বা বয়স এই মেয়ের? নিদ্রের 21 বছরের বড়। এই বয়সে তো আজকালকার মেয়েরা বিয়েই করে না, আর তো বিধবার জীবন। লিলি রান্নাঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিদ্রের দিকে তাকিয়েছিল। হলুদ রঙের লুঙ্গি। ভাগ্যিস তার গায়ের রং ফর্সা, তা না হলে খাঁটি খ্যাত লাগত। লিলি আজকাল একটা বিষয় খেয়াল করেছে, অদ্রি বেশ হাসিখুশি থাকে। আগের মতো গুমোট হয়ে থাকে না। সাদা গোলাপ নিজ হাতে ছিঁড়ে এনে ঘর সাজায়। সাদা রংটা সে পছন্দ করছে না। হালকা গোলাপি বা হলুদ বা সবুজ রংটা তাকে টানছে। সুফি সাহেব বারান্দায় একমনে কি যেন ভাবছেন। সত্য বলতে ভাবতে হয় না বেশি, বা পরিকল্পনাও করতে হয় না। আর মিথ্যে বলতে হলে আটঘাট বেঁধে নামতে হয়। মিথ্যে বোকা মানুষ বলতে পারে না, মিথ্যা বলতে হলে চালাকচতুর হতে হয়, যেন সেটা ধরা না পড়ে। সুফি সাহেব মিথ্যে বলতে তেমন একটা পছন্দ করেন না, কিন্তু মাঝে মধ্যে বলতে হয়। ইতিকে সেই অফিসে ডেকে এনেছিলেন। অবশ্য কাজটা সে পরোক্ষভাবে করেছিলেন। নিষিদ্ধ পল্লীর সেই ইতি অনেক বেশি সুন্দরী ছিল। তিনি টাকা খাইয়ে ওই মেয়েকে ফুসলে ফাসলে এনেছিলেন। ফুসলে ফাসলে কথাটা ঠিক না। অতি মাত্রায় ভালোবাসত মেয়েটি ইখলাস সাহেবকে। ইখলাস সাহেবও তাই, কিন্তু তিনি গ্রহণ করবেন না স্ত্রী হিসেবে। কেন রে? প্রয়োজন তো একসময় ঠিকই মিটিয়েছেন, আর সামাজিক মর্যাদা দিতে সমস্যা? এরকম ভালোবাসার কি প্রয়োজন, যাকে গ্রহণ করতে পারব না? সুফি সাহেব চেয়েছিলেন ইখলাস সাহেব আর ইতিকে এক করে দিতে, আর অদ্রিকে মুক্তি দিতে। কিন্তু হয়ে গেল উল্টো। ইতি ইখলাস সাহেবের সামনেই আত্মহত্যা করেছিল। ইতিকে সে সবকিছু দিতে পারবে, কিন্তু সামাজিক স্বীকৃতি দিতে পারবেন না। এক কথায় দুই কথায় ইতি ডেড। ইখলাস সাহেব আমার চালাকিটা কিছুটা হলেও ধরতে পেরেছিলেন, তাই তো আমাকে বিশ্রী ফাঁদে ফেলে দিয়ে গেলেন। টাকা থাকলে গুপ্তচর পাওয়া অসম্ভব কিছু না। গুপ্তচর অবশ্য এখনো আমার আছে। নিদ্রের পিছনে লাগিয়েছি। আসলেই কি সে অদ্রির শুভাকাঙ্ক্ষী নাকি ধ্বংস কামনাকারী? জানতে হবে না তাকে। মেয়েটাকে সেই তো মুক্তি দিয়েছে, তবে পুরোটা দিতে পারিনি। এখন যদি এই অল্পবয়সী আবেগী ছেলেটা পারে, দুটি প্রাণের জন্য তার মাঝে কখনোই অনুশোচনা জাগে না, আর জাগবেও না। কারণ একটি ঠান্ডা মাথার শয়তানকে সে ধ্বংস করেছে। কোনো মানুষকে সে মৃত্যুর দিকে ঠেলে দেয়নি। একজন অসুস্থ মানসিকতার উৎকৃষ্ট উদাহরণ ইখলাস সাহেব। নিজের ফুফুকে সে গলা টিপে হত্যা করেছেন আমার সামনে। আমি কিছুই করতে পারিনি। একজন অসহায় বৃদ্ধা মহিলা যে এই ইখলাসকে তিলে তিলে বড় করেছে, তার নিঃশ্বাস বন্ধ করে দিতে তিনি পিছু পা হননি। আমার তখন কিছুই করার ছিল না। আমাকে উনি ভীষণভাবে আটকে রেখেছিলেন এক বিশ্রী ফাঁদে। অদ্রিকে ফুফু সম্পর্কে জানানো হয়েছিল, তিনি তার নিজ বাড়িতে চলে গেছেন। এসব সত্যি আমি ফাঁস করে দিলে আমিই ফেঁসে যাব। কি দরকার নিজের পায়ে কুড়াল মারার? ভালোই তো আছি বউ, বাচ্চা নিয়ে। অদ্রি হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। ভেজা চুলগুলো ঘাড়ের এক পাশ দিয়ে এলিয়ে দিয়ে সে জানালার ধারে দাঁড়িয়ে আছে। নিদ্র অদ্রিকে বেশিরভাগ সময় এভাবেই দেখেছে। তবে আজকে একটু পার্থক্য আছে।
অদ্রির মাথায় ঘোমটা আজ নেই। হালকা নীলে তাকে অসম্ভব সুন্দর লাগছে। নিদ্র দরজার পাশে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না। অদ্রি বুঝতে পারছে নিদ্র ঠিক তার ঘরের দরজার পাশেই দাঁড়িয়ে আছে। ভিতরে আসছে না কেন সে তার কারণ খুঁজে পাচ্ছে না। অদ্রির মাঝে অনেক পরিবর্তন এসেছে, ব্যবহার, কথাবার্তা, স্টাইলে। মেয়েটা আসলেই সুন্দর। নিদ্র বলল, ভিতরে আসতে পারি? অদ্রি পিছন না ফিরেই বলল, হ্যাঁ পারেন। গল্পগুজব করতে ইচ্ছে করছে কিন্তু আপনাকে দেখে তো সেরকম গল্পের মুডে আছেন বলে মনে হচ্ছে না। যুক্তিটা বলবেন নিদ্র সাহেব? উদাসীন হাওয়া যেন আপনার মনের কোণ জুড়ে বয়ে যাচ্ছে। তো হাওয়াটা কোথা থেকে আসছে জানেন? মনে হচ্ছে আপনার প্রিয় জানালা থেকে। আপনার গবেষণা সবসময় ঠিক হয় না সেটা জানেন? জানলাম আজকেই প্রথম। তো চা না কফি খাবেন? খাবো না, পান করব। অদ্রি উচ্চস্বরে হাসতে হাসতে রান্নাঘরের দিকে যাচ্ছে। নিদ্র তার চলে যাওয়া দেখছে। চুলগুলো ঢেউ খেলানো, হাঁটার সময় দুলে উঠে অনবরত। বিছানার উপর ফেলে রাখা মোবাইল থেকে সুফি সাহেবের কণ্ঠস্বর ভেসে আসছে। রেকর্ড করে রাখা প্রত্যেকটি কথা তার ভিতরে নতুনভাবে আগুনের সৃষ্টি করছে। 2 বছর যাবৎ সে যে পাপের জন্য নিজেকে দোষী ভেবেছে, দিনের পর দিন সে শুধু নিজেকে সব হাসি আনন্দ থেকে নিজেকে দূরে রেখেছে। সে পাপ সে করেইনি। রেকর্ডগুলো সে বারবার শুনছে, কোথাও যদি একটু মিথ্যে সে খুঁজে পায়, তাহলে নিজের সাথে করা অন্যায়কে সে ক্ষমা করতে পারত। না, কোনো মিথ্যে সে খুঁজে পাচ্ছে না। অদ্রি চায়ের ট্রে নিয়ে যখন রুমে আসলো তখন নিদ্রকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। কারণটা অদ্রি কিছুটা অনুমান করতে পারছিল, কিন্তু কিভাবে কি শুরু করবে অথবা প্রশ্ন করবে ভেবে পাচ্ছিল না। নিদ্র তার শব্দগুলোকে একত্রিত করতে পারছিল না। একজন মেয়ে 3 বছর ধরে জানে তার স্বামী একজন ফেরেশতা সমতুল্য মানুষ। নিদ্র জানে না অদ্রি আসলে জানে কি জানে না। তারপরও এরকম তিতা সত্যি সরাসরি কাউকে বলে দেয়াটা সহজ না। মিথ্যে বলাটাই সহজ, সত্যি বলাটাই কঠিন। কিভাবে কি বলবে ভাবতে ভাবতেই অদ্রি চায়ের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করল। 22 বছরের যুবতীর মাঝে সে অন্য এক নতুন সত্তা দেখতে পাচ্ছে, এতদিন যার অস্তিত্ব অদ্রির মধ্যে ছিল না। হয়তোবা ছিল সুপ্ত অবস্থায়। বসন্তের হাওয়ায় সে তার সুপ্ত অবস্থার খোলস ছেড়ে বেরিয়ে পড়েছে। বসন্তটা কি সে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। জানে অদ্রি, জানে তার নতুন সত্তা। চায়ের মগে চুমুক দিয়ে নিদ্র বলল, আপনি কোথাও বেড়াতে যান না? না। অদ্রি চায়ে চুমুক দিয়ে জানালার ধার ঘেঁষে দাঁড়াল। নিদ্র অদ্রির বিপরীতে দাঁড়াল। নিদ্র হাসি হাসি মুখে বলল, চলুন দূরে কোথাও ঘুরে আসা যাক। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কেন? আপনার কি বাসার বাহিরে যাওয়া নিষেধ? বিধবা আমি। অনেক বড় পাপী আমি। পাপ আরে জন্মে পিছু ছাড়বে না। নিদ্রের হঠাৎ করেই মেজাজ বিগড়ে গেল। পাপী কি কারণে? ওরকম নরপিশাচের জন্য? নিদ্র বলল, সুফি সাহেবের বাগান আসলেই সুন্দর। অদ্রি কেমন যেন মুষড়ে গেল। তারপরও সে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, তার পরম ভালোবাসা।
সুফি সাহেব বিয়ে করেছেন, ছোট্ট একটা ছেলেও আছে। আচ্ছা অদ্রি, আপনার বাচ্চা কাচ্চা ভালো লাগে না? 1 বছরের দম্পতি জীবনে একটা ছোট্ট প্রাণের ছোঁয়া পেতে ইচ্ছে করেনি? অদ্রি গলা জোড়ায় আসছে, এই প্রশ্নের উত্তর সে কখনো দিতে পারবে না। এর আগে নিদ্রকে পরোক্ষভাবে বলেছে, কিন্তু নিদ্র অদ্রির মুখের উপর তাকিয়ে বলতে শুরু করল। সে আপনাকে কখনো ভালোবাসেনি, আর আপনাকে বিয়ে করেছিলেন সমাজের প্রশ্নোত্তর দেওয়ার জন্য, হয়তোবা শেষ বয়সের ভরসার কারণে। আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আমি রেকর্ড করে এনেছি। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে রেকর্ড অন করে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এতদিন একটা বিশ্বাস নিয়ে সে ছিল, আর কিছু সময়ের ব্যবধানে সেটাও ভেঙে গেল। বেঁচে থাকতে হলে মানুষকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল এখন সেটা আর নেই। কর্পূর এর মতো উড়ে গেছে। প্রতিনিয়ত সে ঠকে এসেছে। লিলিকে দিয়ে মোবাইল নিদ্রের কাছে পাঠিয়ে দিয়ে সে দরজা ভালো করে লাগিয়ে দিল। একা থাকার খুব প্রয়োজন তার। রাতে নিদ্র আর লিলি খাবার খেল। অদ্রিকে শত চেষ্টা করেও খাবার টেবিল পর্যন্ত আনতে পারল না। অদ্রি সারারাত ধরে শুধু চিন্তাভাবনা করেই কাটাল। আফসোস করা ছাড়া উপায় নেই। সেদিন সুফি সাহেবকে যদি সে কথা বলতে দিত তাহলে এরকম বিশ্রী জীবন তাকে যাপন করতে হতো না। মা বাবা তাকে কতটা ভুল বুঝেছে, কতটা খারাপ ভেবে এসেছে। তার স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট ছিল। ড্রাগ এডিক্টেড, নিষিদ্ধ পল্লী। আর তার জন্য সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাসার বাহিরে কখনো পা রাখেনি। সে বেঁচে থাকতেও শান্তি দেয়নি এবং মরার পরও চায়নি আমি শান্তিতে থাকি। লিলি সকাল 9টায় ঘুম থেকে উঠে চায়ের পানি চুলায় দিয়ে নিদ্রের ঘরের দিকে গেল। সকালে কি নাস্তা করবে না জানলে সে বানাবে কিভাবে? অদ্রিকে তো এখন কোনোভাবেই ডেকে পাওয়া যাবে না। নিদ্রের ঘরের সামনে এসে লিলি অবাক হয়ে গেল। দরজা হাঁ করে খোলা, ব্যাগপত্র কিছুই নেই। সে ঘরের মধ্যে ঢুকে বিছানার উপর পড়ে থাকা চিরকুট খুঁজে পেল। কয়েকটা লাইন লেখা আর নিচে বামপাশে ছোট্ট করে নিদ্র লেখা। সেই ভোরবেলা সে বের হয়েছে, কিন্তু এখনো ঢাকা বিমানবন্দরে পৌঁছাতে পারল না। রশিদ সাহেবকে না জানিয়ে আসাটা ঠিক হয়নি। 11টায় প্লেন আকাশে উড়াল দিবে আর এখন 10টা বাজে। ট্রাফিক জ্যামের কারণে তার এই অবস্থা। বাংলাদেশের প্রথম দিনেও তাকে জ্যামে পড়তে হয়েছিল। নাজমুল সাহেব বেশ অবাক হচ্ছেন, তার ছেলে এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন? এদিকে রশিদ সাহেবের মোবাইল সুইচ অফ বলছে। নিদ্রকে বিভিন্নভাবে আসার কারণটা জানতে চেয়েছে, কিন্তু নিদ্র তার প্রত্যেকটি উত্তরে একই কথা বলেছে। সে তার স্বাভাবিক জীবনে ফিরতে চায়। লিলি চায়ের পানি ফেলে দিল। ফ্রিজে রাখা বাসি খাবার গরম করে খেয়ে নিল। চিঠিটা সে যত্ন করেই রেখে দিয়েছে। আপামনি যখন বের হবেন তখন তাকে দিয়ে দিবে। 4 মাস পর নিদ্রের দাদি চিঠি হাতে বসে আছেন বিছানার উপর। তার পাশে নিদ্র গভীর ঘুমে আচ্ছন্ন। চিঠিটা নিদ্রের নামে এসেছে বাংলাদেশ থেকে। তাও একজন মেয়ের চিঠি। নামটাও নিদ্রের সাথে মিলে যায়। কিন্তুটা মেয়েটা সম্পর্কে না জেনে তার অস্থিরতা কমছে না। অনেক ডাকাডাকির পর নিদ্র ঘুম থেকে উঠে বসল। কিছু বলার আগেই চিঠিটা তার হাতে দিয়ে বলল,
মেয়েটা কে রে? এরকম নিমন্ত্রণ করেছে তোকে? চিঠিটা খুলে পড়তে শুরু করল। মাত্র 2টো লাইন লেখা। বাসায় নতুন বাবুর্চি রেখেছি, চাটা দারুণ বানায় সে। একদিন আসবেন, চায়ের দাওয়াত রইল। ইতি। অদ্রি। বিদ্র বর্ষাকাল চলে এসেছে তার কালো মেঘের ভেলা নিয়ে। নিদ্র মুচকি হেসে চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিল। তার লিখা ছোট্ট চিরকুট লিখে রেখে এসেছিল। কয়টা লাইন তার জানা নেই, কিন্তু শব্দগুলো তার স্পষ্টভাবে মনে আছে। অদ্রি। বৃষ্টির সেই রাতে আপনার স্পর্শ আমার ঠান্ডায় জমে যাওয়া মনটাকে উষ্ণভাবে ছুঁয়ে দিয়েছিল। মন বারংবার সেই উষ্ণ ছোঁয়ায় মেতে থাকতে চায়। প্রিয় সেই। নিদ্র, ভালো থাকবেন। সমাপ্তি। মারিয়া কবির।